একটা বিড়ালের বিকট ডাক। চারজনের কথাবার্তা থেমে গেল। নিঃশব্দ চারিদিকে, ঝিঝি পোকার ডাক পর্যন্তও নেই। সেই নিঃশব্দতা ভেদ করে আবারও শোনা গেল সেই বিকট শব্দটা। অমরের মুখের দিকে তাকিয়ে দেখলাম এই শীতের সন্ধ্যায়ও ওর কপালে ঘাম জমতে শুরু করেছে। আমি দেখলাম দেয়ালের বড় ছিদ্র দিয়ে পাশের ঘর থেকে একটা আলোক রশ্মি আমাদের মুখে এসে পড়ছে, আর সেই সাথে একটা গো গো শব্দ কানে। আমরা চারজনে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। চারজনে উঠে পড়লাম। ব্যাপারটা কি? পাশের হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন ভুতুড়ে কাহিনী। গল্প পাঠে আমি সঞ্জয়। ভুতুড়ে কাহিনীতে আজ আপনাদের যে গল্পটি শোনাবো, গল্পটি কালো বিড়াল। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। সন্ধ্যাবেলার পার্ক থেকে নেপালদার চায়ের দোকান, ভূতদের অতীত ভবিষ্যৎ নিয়ে তুমুল চর্চা হয়। আমি অবশ্য ভূত বলে যে কিছু আছে সেটা মানি না। স্কুল লাইফে অনেকবার ভূত দেখার চেষ্টাও করেছি, কিন্তু আদৌ বাস্তবে সেটা সম্ভব হয়নি। তবে একটা ঘটনা আমার সমস্ত বিশ্বাসই ভেঙে দিয়েছিল। ঘটনাটা ঘটেছিল প্রায় 8 বছর আগে। এক শীতের সকালে বারান্দায় চেয়ার পেতে রোদ পোহাচ্ছিলাম। খবরের কাগজের এক একটা পাতা উল্টাচ্ছি আর চায়ের কাপে চুমুক দিচ্ছি। হঠাৎ ঘরের ভেতর ফোনটা বেজে উঠল। চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে উঠে পড়লাম। ঘরে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলাম অমলের ফোন। অমল আমার কলেজের এক বন্ধু। একসাথে 4 বছর একই ক্লাসে পড়াশোনা করেছি। এই 1 বছর হলো রেলের চাকরি পেয়েছি অমল। ঝাড়খণ্ডের চক্রধরপুরে পোস্টিং। ফোনটা রিসিভ করে বললাম, কিরে কেমন আছিস বল। এই চলছে মোটামুটি। তোরা আমার এখানে আয় না বেড়াতে একবার। অমল ফোনের ওপার থেকে রিপ্লাই করল, বড়দিনের 1 সপ্তাহ ছুটি। প্রস্তাবটা বেশ মন্দ নয়। একটা ছোটখাটো ভ্রমণও হয়ে যাবে। দীপ আর আবিরকে ব্যাপারটা জানাতেই ওরা এক কথায় রাজি হয়ে গেল। কিছু না হোক, অন্তত অনেকদিন পর তো 4 বন্ধু এক জায়গায় হওয়া যাবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, দীপ আর আবিরও আমার কলেজ ফ্রেন্ড। দুজনই স্কুল মাস্টার, তবে একজন হাই স্কুল আর অন্যজন প্রাইমারি। একটা ভালো দিন দেখে অমরকে জানিয়ে দিলাম যে আমরা 3 জন রওনা হচ্ছি। যথাসময়ে ব্যাগ পর গুছিয়ে হাওড়া স্টেশনে এসে হাজির হলাম। সকাল 6:55 ইস্পাত এক্সপ্রেস। এই প্রথমবার আমি বাংলার বাইরে যাচ্ছি, তাই মনের মধ্যে একটা চাপা উত্তেজনা হচ্ছে। উলুবেড়িয়া ছেড়ে যখন ট্রেনটা বেরোলো, তখন চারপাশের বাড়িঘর আস্তে আস্তে কমে যাচ্ছে। চারিদিকে বড় বড় ফাঁকা মাঠ। খড়গপুর পার হতেই বাড়িঘর আরও কমে আসতে লাগলো। দুপাশের ইউক্যালিপ্টার জঙ্গল, কোথাও বা শালের জঙ্গলকে পিছনে ফেলে আমাদের ট্রেন ছুটেই চলেছে। জানালার পাশে বসে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পর দুদিকেই দেখতে পেলাম সবুজ গাছে ঢাকা পাহাড়। মনের ভেতর যেন কেমন একটা অ্যাডভেঞ্চার তৈরি হচ্ছে। সত্যি কলকাতার বাইরেও অনেক কিছু দেখার আছে। টাটানগরে এসে হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 11টা বাজে। অর্থাৎ
চক্রধরপুর পৌঁছাতে এখনো 1 ঘন্টা বাকি। চক্রধরপুর স্টেশনে অমর আগে থেকেই অপেক্ষা করছিল। দুপুর 12:05 ট্রেন চক্রধরপুর স্টেশনে এসে থামল। প্ল্যাটফর্মে নেমে চারিদিকটা একবার দেখলাম। খুব একটা বড় স্টেশন নয়, ফাঁকা ফাঁকা প্ল্যাটফর্ম। বেশ কয়েকটা মালগাড়ি বোকার মতো দাঁড়িয়ে আছে। অনেক আরপিএফকে দেখতে পেলাম। আমাদের দেখতেই অমর ছুটে এলো। অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি, নানান ধরনের কথাবার্তা। প্রাথমিক আলাপ সেরে আমরা 4 জন প্ল্যাটফর্ম থেকে নেমে স্টেশন রোডে উঠলাম। অমরের থাকার কোয়ার্টার বেশি দূরে নয়, হেঁটে 15 মিনিট হবে। 4 জন গল্প করতে করতে হাঁটতে লাগলাম। চক্রধরপুর জায়গাটা ভৌগোলিক কিংবা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার জানা নেই, তবে জায়গাটার পরিচিতি একটাই কারণে বোধ হয়, দক্ষিণ পূর্ব রেলের একটা ডিভিশনের হেড অফিস এখানে রয়েছে এবং অল ইন্ডিয়া রেলের একটা ট্রেনিং সেন্টারও এখানে অবস্থিত। দুপাশের বড় বড় গাছের রাস্তার মাঝের কালো পিচের ধারে অমরের কোয়ার্টারের সামনে গিয়ে দাঁড়ালাম। কোয়ার্টারের সামনে যেতেই আমাদের 3 জনেরই চোখ দাঁড়িয়ে গেল। মনে হলো সামনের সবুজ মাঠটা পেরোলেই জঙ্গলে ঢাকা পাহাড় দাঁড়িয়ে। এত কাছ থেকে পাহাড় দেখে আমার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। অমর হেসে বলল, যতটা কাছে ভাবছিস ঠিক ততটা কাছে নয়, একটু দূরে আছে পাহাড়টা। অমর খাবারের ব্যবস্থা করতে গেল। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা একটু বিশ্রাম নিলাম। ট্রেনের ধকল তো আর কম নয়। ঘটনাটা ঘটলো সন্ধ্যাবেলায়। 4 জন খাটের উপরে বসে একসাথে গল্প করছিলাম। শীতকাল, তাই বাইরেটা তাড়াতাড়ি অন্ধকার হয়ে এলো। ঘড়িতে 6টা বাজে। আমার উঠে তাড়াতাড়ি বাইরের গেট, জানালা, দরজা সব বন্ধ করে দিতে লাগলো। আবির অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি রে, এত তাড়াতাড়ি সব বন্ধ করে দিচ্ছিস? অমর কোনো কথা বললো না। আমি ওর মুখের উপর একটা ভয়ের ছাপ পরিষ্কার লক্ষ্য করলাম। মানুষের বসবাস এখানে খুবই কম। যারা আছে সব ওই রেলের কর্মচারী। বাইরেটা যেন কেমন নিঝুম হয়ে এলো এক মুহূর্তে। মনে হলো 4 জন যেন মনুষ্য জগৎ ছাড়িয়ে এক বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে বসে আছি। নানা কথাবার্তা, হাসি ঠাট্টা চলছিল আমাদের মাঝে। হঠাৎ সেই কথাবার্তা থামিয়ে একটা বিশ্রী শব্দ এলো আমাদের কানে। শব্দটা আমার পেছনের জানালার বাইরে ঝোপের মধ্যে থেকে আসছে। সম্ভবত একটা বিড়ালের বিকট ডাক। 4 জনের কথাবার্তা থেমে গেল। নিঃশব্দ চারিদিকে, ঝিঝি পোকার ডাক পর্যন্তও নেই। সেই নিঃশব্দতা ভেদ করে আবারও শোনা গেল সেই বিকট শব্দটা। অমরের মুখের দিকে তাকিয়ে দেখলাম এই শীতের সন্ধ্যায়ও ওর কপালে ঘাম জমতে শুরু করেছে। বুঝতে পারলাম ও একটা ভয় পাচ্ছে। আমি উঠে জানালা খুলতে যাব, কিন্তু অমর আমাকে চেপে ধরল। আমি বিরক্ত হয়ে বললাম, কোথায় ডাকছে, দেখতে দে না। না, দেখতে হবে না, ওটা বিড়ালের ডাক নয়, ভূতের ডাক। আমরা 3 জন অবাক হয়ে বললাম, ভূত? এই কথা শুনে দীপ হো হো করে হেসে উঠল। বলল, অমর, তুই তো আগে এত ভীতু ছিলিস না, এই জনমানুষ শূন্য জায়গায় এসে কি তুই ভীতু হয়ে গেলি? অমর কাঁপা কাঁপা স্বরে বলল, না রে ভাই, এখানে মানুষ নিজে চোখে দেখেছে ওটা বিড়াল নয়, একটা ভূত। আমি বেশ মজা করেই বললাম, অনেক বাঙালি ভূত দেখার চেষ্টা করেছি, কিন্তু দেখা পায়নি। তোর সৌভাগ্য যদি এবার ঝাড়খণ্ডের হিন্দিওয়ালি ভূতের দেখা পাই, তাহলে ইচ্ছেটা পূরণ হয়ে যাবে। আমার কথা শুনে আবির আর দীপ একসাথে হো হো করে হেসে উঠল। রাত্রে আর বিশেষ কিছু ঘটনা ঘটল না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম সামনের সবুজ পাহাড় থেকে
কুয়াশা পুরোই ঘিরে রেখেছে। রাতের সেই ভয়টা আর নেই। বিকেলবেলাও অমরকে নিয়ে ঘুরতে বের হলাম। শুধু অলি গলি রাস্তা আর তার দুপাশে লাল রঙের রেল কোয়ার্টার। বড় পিচ রাস্তাটার পাশে একটা বড় খেলার মাঠ, আর তার এক প্রান্তে দোতলা স্কুল। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে যেতে লাগলাম চারজন। একটু পর রাস্তাটা এবড়ো থেবড়ো হয়ে গেল। এদিকটাতে রেলের কোয়ার্টারের সংখ্যা খুবই কম। কিছুটা এগিয়ে যেতেই একটা বড় দোতলা বাড়ি দেখতে পেলাম। বুঝতে পারলাম এক সময় রেলের কোয়ার্টার ছিল, কিন্তু ব্যবহার না হতে হতে বাড়িটিতে গাছপালায় ভরে গেছে। এরকম একটা বাড়ি দেখে আমার মনে আবারও ভূত দেখার বাসনা জেগে উঠল। এই বাড়িতে এক রাত কাটাতেই হবে। কথাটা বলতেই অমর থমকে গিয়ে পেছনে হাঁটা ধরল। আমরা তিনজন অমরকে ধরে ফেললাম। কোনো কথা শুনতে চাইল না অমর। তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো গেল। সন্ধ্যাবেলা হোটেল থেকে রুটি আর মাংস আনা হলো। রাত 9টা বাজতেই শীতের ড্রেস পরে সমস্ত সরঞ্জাম নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের কাছে 2টা টর্চ আছে। পুরো বাড়িটার গেট খোলাই ছিল। গেটের দুধারে আগাছায় ঢাকা পাঁচিল একদিকের কিছুটা ইট খসে পড়েছে। একটু ঠেলতেই শব্দ করে আরো খুলে গেল। আবির আর দ্বীপ টর্চ মেরে দুপাশে দেখল সাপখোপ কিছু আছে কিনা। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে নিজেদের পায়ের শব্দগুলো যেন বারবার প্রতিধ্বনি হয়ে আমাদের কাছে ফিরে আসতে লাগলো। বুকের ভেতরে একটা চাপা উত্তেজনা হুড় হুড় করছে। দোতলায় 2টো ঘর। প্রথম ঘরটা ধাক্কা মেরেও খোলা গেল না। দ্বিতীয় ঘরটা খোলাই ছিল, তাই সেই ঘরেই 4 জন ঢুকে পড়লাম। টর্চ লাইট জ্বালিয়ে মাকড়সার জালগুলো পরিষ্কার করে মেঝেতে বিছানা করলাম। দীপ ব্যাগ থেকে মোমবাতি বের করে ধরালো। সারাটা ঘর বেশ আলোই হয়ে গেল। আমাদের প্ল্যান ছিল খাওয়া দাওয়া সেরে তাসের প্রতিটা ইভেন্ট খেলতে খেলতে সারাটা রাত কাটিয়ে দেওয়া। প্ল্যান মাফিক খাওয়া দাওয়া সেরে তাস খেলা শুরু করে দিলাম। বাইরেটা শ্মশানের মতোই নিস্তব্ধ। এতটাই নিস্তব্ধ যে আমরা নিজেদের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। ঘড়িটা 12টা বাজতে মিনিট 10 বাকি। হঠাৎ আমার চোখটা আড়ত খোলা দরজা দিয়ে বারান্দায় যেতেই থমকে দাঁড়িয়ে গেল। লাল টকটকে 2টি চোখ জল জল করে চলছে। ওরা 3 জন সঙ্গে সঙ্গে ঘুরে তাকালো। অমরের পা কাঁপছে। দীপ আস্তে আস্তে টর্চটা নিয়ে বারান্দায় মারতে দেখতে পেলাম একটা কালো বিড়াল আমাদের দিকে তাকিয়ে আছে। একটা স্বস্তি পেলাম যেন। আমি হাত তুলে করতেই বিড়ালটা ভয়ে ম্যাও ম্যাও শব্দ করে ছুটে পালালো। আবির অমরের দিকে তাকিয়ে রেখে বলল, এই তো ভূত। অমর কোনো উত্তর দিল না, কিন্তু ওর মুখের ভাব দেখে বুঝতে পারলাম আর এক মুহূর্তেও ও এখানে থাকতে চায় না। আবারও খেলা শুরু করলাম। বেশ কিছুক্ষণ কাটল। জমে উঠেছে তাসের খেলা। অনেকদিন পর আবার 4 বন্ধু মিলে তাসের আড্ডা হচ্ছে। হঠাৎ জিনিসটা লক্ষ্য করলাম আমি। দেখলাম দেয়ালের বড় ছিদ্র দিয়ে পাশের ঘর থেকে একটা আলোক রশ্মি আমাদের মুখে এসে পড়ছে, আর সেই সাথে একটা গো গো শব্দ কানে। আমরা 4 জনে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলাম। 4 জনে উঠে পড়লাম। ব্যাপারটা কি? পাশের ঘর তো বন্ধই ছিল। আলো এলো কোথা থেকে? আমরা তাসে রেখে গিয়ে একেবারে ছিদ্র দিয়ে পাশের ঘরে চোখ রাখলাম। আর চোখ রাখতেই আমার শিরা দিয়ে একটা ঠান্ডা হিমস্রোত নিচের দিকে নেমে গেল। দীপ আমার কাঁধের কাছে খামচে ধরেছে। হাত পাগুলো প্রত্যেকেরই থরথর করে কাঁপছে। পাশের ঘরে সেই কালো বিড়ালটা 2 পায়ে ভর করে দাঁড়িয়ে উঠেছে। একটু একটু করে শরীরটা লম্বা হতে শুরু করেছে।
গায়ের কালো কালো লোমগুলো যেন আরো বড় হচ্ছে। আমাদের চারজনের গলা শুকিয়ে আসতে লাগলো। গায়ের লোমগুলো ভয়ে সজারুর কাঁটার মতো হয়ে গেছে। দেখতে দেখতে বিড়ালটি মানুষের মতো হয়ে গেল। উফ, কি বিভৎস দৃশ্য! সামনের দাঁত দুটো বড় হয়ে সামনের দিকে বেরিয়ে এসেছে। এখানে আর এক মুহূর্তেও নয়। চারজন ছিটকে বারান্দায় বেরিয়ে এলাম। বারান্দা পেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে ছুটে গেলাম গেটের কাছে। কিন্তু গেট বন্ধ করলো। চারজন একসাথে ধাক্কা দিতে লাগলাম। চিৎকার করতে গিয়ে গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। পিছন থেকে সে ভারী পায়ের শব্দটা সিঁড়ি ভেঙে নিচে নামতে লাগলো। দিশেহারা হয়ে সর্বশক্তি দিয়ে গেট ঠেলতে লাগলাম। শব্দটা আরো কাছে এসে পড়েছে। গেট ছেড়ে চারজন পাশের ভাঙা পাঁচিলের উপর দিয়ে কাঁটা ঝোপঝাড় ভেঙে লাফিয়ে পড়লাম রাস্তার উপরে। তারপর একটা লম্বা ঘুম ভাঙতে দেখি আমরা অমরের কোয়ার্টারের বাইরে গেটের কাছে পড়ে আছি। চারিপাশে 5-6 জন লোক ঘিরে দাঁড়িয়ে আছে আমাদের। জানি না সেদিন সেই অশরীরের হাত থেকে কিভাবে বেঁচে গিয়েছিলাম। এরপর আর দেরি করিনি। বিকেলের ট্রেন চেপে আমরা আবার সোজা কলকাতায় চলে এলাম। এর বেশ কিছু মাস পরে অমরও ট্রান্সফার নিয়ে সাঁতরাগাছি চলে এল। বন্ধুরা, এই পর্যন্ত ছিল আমাদের আজকের ঘটনা। আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো জানাতে ভুলো না। আর হ্যাঁ, তোমাদের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে বা এমন কোনো ঘটনার সাক্ষী হয়ে থাকো, তাহলে অবশ্যই আমাদেরকে জানিও। আমাদের কাছে গল্প পাঠানোর ঠিকানা আমাদের ইমেইল অ্যাড্রেস bhuturekahini0@gmail.com। কথা হবে অন্য কোনো ঘটনায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।